নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ইংলিশের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে ইংলিশের পেপারটি থাকে ডেসক্রিপটিভ, সেখানে 120 নাম্বার থাকে বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিং। এর সঙ্গে একটা পার্ট 2 থাকে, যেটা 30 নাম্বারের বিভিন্ন ধরনের অবজেক্টিভ প্রশ্ন থাকে, যেখানে এরর কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে সেন্টেন্স ফরমেশন এবং বিভিন্ন রকম ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আরও অন্যান্য রকমের গ্রামারের বিভিন্ন আইটেমস থাকে এবং এই অংশটাতে 30 নম্বর থাকে। তাই এই ডেসক্রিপটিভ বাদে এই 30 নম্বরের জন্য আমরা সামনে আগত 50 দিনে 50টি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা উপযোগী প্রশ্ন অনেক প্র্যাকটিস করতে পারবে এবং এগুলো তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে এই আশা রাখি। তাহলে চলো আজকে আমরা প্র্যাকটিস সেট 1-এর প্রশ্নগুলো আগে আগে দেখে নিই। দেখো, এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের কোনো না কোনো অংশে কিছু এরর আছে, সেই এররগুলো তোমাদেরকে এখানে স্পট করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। ইফ ইউ লিভ ইন এ ফরেন কান্ট্রি ইউ শুড ট্রাই অ্যান্ড লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সের কোন পার্টটাতে এরর আছে তোমরা একটু দেখো। এবার দেখো, আমরা বের করে দিই। দেখো, এখানে লেখা আছে ট্রাই অ্যান্ড লার্ন, অ্যান্ড হবে না, এক্ষেত্রে এখানে একটা টু ইউজ হবে। ইফ ইউ লিভ ইন এ ফরেন কান্ট্রি ইউ শুড ট্রাই টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা চলে যাই। দেখো, I can't talk right now. I am being busy really. I will call you later. দেখো, এই সেন্টেন্সে I am being busy, এই being কথাটার কোনো এখানে ইউজ নেই, এটা হবে না। I am busy really এটা হবে। I can't talk right now. I am busy really. I will call you later. নেক্সট দেখো, I fell asleep while I read the book. দেখো, এই ক্ষেত্রে while এর পরে সবসময় কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় while এর পরে। তাহলে I fell asleep while I was reading the book, বা এক্ষেত্রে হবে, দেখো তোমরা জানো ফেল, ফল, ফলেন, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই আমরা এক্ষেত্রেও প্রেজেন্ট করব। আই ফেল আসলিপ হোয়াইল আই অ্যাম রিডিং দ্য বুক, ঠিক আছে, এটা হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেখো, ইয়োর ইয়ার্স আর ইচিং বিকজ ইউ আর হ্যাভিং অ্যান অ্যালার্জিক রিয়াকশনস। এই সেন্টেন্সটার ক্ষেত্রে কোথায় ভুল আছে দেখো। দেখো, এক্ষেত্রে অ্যান অ্যালার্জিক, আবার এক্ষেত্রে আছে রিয়াকশনস, অর্থাৎ প্লুরাল। অ্যান আবার প্লুরাল, এটা তো কখনোই হবে না। অ্যান অ্যালার্জিক রিয়াকশন অথবা ইউ আর হ্যাভিং অ্যালার্জিক রিয়াকশনস, যে কোনো একটা হতো। তার মানে আমাদের এই যে এই পার্টটা, থার্ড পার্ট, এখানে ভুল আছে। তারপর নেক্সট দেখো, আই হ্যাড গান টু শিলিগুড়ি বিফোর আই ওয়েন্ট টু রায়গঞ্জ। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, আই হ্যাড গান টু শিলিগুড়ি, আমি শিলিগুড়ি গিয়েছিলাম, বিফোর আই ওয়েন্ট টু রায়গঞ্জ, রায়গঞ্জ যাওয়ার আগে। পাস্ট পারফেক্ট টেন্স, তোমরা জানো দুটো ঘটনা, যে একটা আগে ঘটে একটা পরে ঘটে। যেটা আগে ঘটে তার ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট, এটা আগে ঘটেছে, রায়গঞ্জ যাওয়ার আগে শিলিগুড়ি গিয়েছিল, তাই পাস্ট পারফেক্ট এটা ঠিকই আছে। আর এবং এটা যেটা পরে হয় সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স, এটাও ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো এরর নেই, এটা হবে নো এরর। আফটার নোয়িং ট্রুথ দ্য জুরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে এই ট্রুথ কথাটার আগে একটু স্পেসিফাই করা প্রয়োজন, তাই এক্ষেত্রে দা বসাতে হবে। আফটার নোয়িং দ্য ট্রুথ, কারণ এটার উপরই সমস্ত জোর দেওয়া হচ্ছে। আফটার নোয়িং দ্য ট্রুথ দ্য জুরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। নেক্সট দেখো, চলে যাবো আমরা। ইচ মেম্বার অ্যান্ড ইচ ওয়ার্কার হ্যাজ গিভেন দেয়ার কনসেন্ট। দেখো, আমরা দেখব এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যখনই ইচ কোনো শব্দের আগে বসানো হবে, এগুলো কিন্তু ইচ সবসময় সিঙ্গুলার ভার্বকে সূচিত করে, সিঙ্গুলার সাবজেক্ট, এটা সবসময় সিঙ্গুলার, ইচ সবসময় সিঙ্গুলার, তাই এর সঙ্গে ভার্বও সিঙ্গুলার হবে, হ্যাজ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখো দেয়ার কনসেন্ট বলেছে, ইচ মেম্বার অ্যান্ড ইচ ওয়ার্কার হ্যাজ, যেহেতু এটা সিঙ্গুলার, তাই এক্ষেত্রে এটাও সিঙ্গুলার হওয়া উচিত ছিল, হিজই হওয়া উচিত ছিল। যেহেতু দেয়ার আছে প্লুরাল, তাই এটা ভুল, তার মানে এই পার্টে আমাদের এরর আছে। নেক্সট দেখো, নাইদার অফ দ্য থ্রি বয়েজ ওয়ার্ক হ্যাজ কমপ্লিটেড, নাইদার অফ দ্য থ্রি বয়েজ, ওয়ার্কটা হবে না এক্ষেত্রে, নাইদার অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, নাইদার অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এক্ষেত্রে এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, এটা এই ক্ষেত্রে
ভুল হবে না, এটা প্রিন্টিং মিস্টেক। নাইদার অফ দ্য থ্রি বয়েজ, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই যে নাইদার কথাটা যখন ইউজ করা হবে, নাইদার সবসময় দুটো সাবজেক্ট এর ক্ষেত্রে তুলনা করা হবে। নাইদার দুটো সাবজেক্ট, সেটা দুটো মানুষ হতে পারে বা দুটো অবজেক্ট হতে পারে, বস্তু হতে পারে, সেক্ষেত্রে আমরা দুজনের ক্ষেত্রে তুলনা করলে আমরা নাইদার কথাটা ইউজ করব। কিন্তু যখনই মোর দ্যান টু হবে, মোর দ্যান টু সাবজেক্ট অর অবজেক্ট, তখনই কিন্তু আমরা নান ইউজ করব, নান। তখন আর নাইদার ইউজ করব না, দুটোরই নেগেটিভ মিনিং, কিন্তু যখন আমরা দুটো সাবজেক্ট এর কথা ইউজ করব তখন নাইদার হবে, যখন দুইয়ের অধিক হবে তখন হবে নান। তাই ক্ষেত্রে এটা নাইদার হতো না, এক্ষেত্রে হতো নান। নান অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তিনজনের মধ্যে কেউই কমপ্লিট করতে পারেনি বা করেনি। নেক্সট দেখো, নাইদার রাহুল নর রাকেশ হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক প্রপারলি। দেখো এক্ষেত্রে নাইদার ঠিক আছে, রাহুল এবং রাকেশ দুজনের ক্ষেত্রে তুলনা করা হচ্ছে, তাই নাইদার বসেছে, এটা একদম ঠিক আছে, নাইদারের ইউজ। কিন্তু দেখো এক্ষেত্রে নাইদারেও আমরা নাইদার কথাটাও ইউজ করি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। নাইদার রাহুল নর রাকেশ, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এটা সিঙ্গুলার ভার্বই বসেছে, কিন্তু দেয়ার ওয়ার্ক এটা ভুল হয়ে গেল, এর ক্ষেত্রে হিজ হতো, ঠিক আছে, ঠিক এটার মতো। নেক্সট দেখো আমরা চলে যাই, মাধুরী ইজ মোর প্রেটিয়ার দ্যান হার সিস্টার। এটা দেখো এই মোর কথাটা এক্ষেত্রে সুপারফ্লুয়াস, এটা কিন্তু হবে না। প্রেটিয়ার দ্বারাই বোঝা যাচ্ছে যে মাধুরী তার বোনের থেকে সুন্দর, বেশি সুন্দর, মোর কথাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এর কারেকশনগুলো করে ফেললাম। মেক কমপ্লিট, এবার দেখো নেক্সট, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশনস। এই সমস্ত ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বাক্য রচনা করতে হবে। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে এরর কারেকশন কিংবা এই যে ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে বাক্য রচনা, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে 2 মার্কস করে থাকে এবং 5টা বাক্য তোমাকে রচনা করতে হয় এবং মার্কস থেকে 10। আগের স্পটিং এররেও 10 নাম্বার, 2 নাম্বার করে প্রত্যেকটার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রেও 10 নাম্বার, অর্থাৎ 10 10 20, এবং শেষের একটা 10 নাম্বারের আবার একটা পার্ট থাকে, অর্থাৎ মোট 30 নাম্বার থাকে। এখন দেখো এই ইডিয়ম দিয়ে আমরা বাক্য রচনাগুলো করে ফেলি। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এই ইডিয়মটার মানে হচ্ছে একটা হ্যাপাজার্ড অবস্থা, কনফিউজড অবস্থা, ঠিক আছে, গোলমেলে, অগোছালো, এই টাইপের, ঠিক আছে। তাহলে এই দিয়ে একটা বাক্য রচনা আমরা করি, দেখো, এভার সিন্স দে মুভড ইনটু দ্য নিউ হাউস, everything has been at sixes and sevens, ঠিক আছে। এবার সিন্স দে মুভড ইনটু দ্য নিউ হাউস, এভরিথিং হ্যাজ বিন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, সব কিছুই অগোছালো হয়ে আছে যখন থেকে তারা নতুন ঘরে গেছে। অ্যাট দ্য 11th আওয়ার্স, এটার মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে, ঠিক আছে, একদম শেষ মুহূর্তে। তাহলে দেখো আমরা করি, রাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট at the 11th hour, at the 11th hour, ঠিক আছে, রাজ একদম শেষ মুহূর্তে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে। নেক্সট দেখো, এ ডেড ডাক, এ ডেড ডাক মানে একটা অপ্রয়োজনীয় বস্তু, যার কোনো কাজ নেই, যার কোনো ব্যবহার নেই, সেই ক্ষেত্রে আমরা এই ডেড ডাক কথাটা ইউজ করব। দেখো, সাজিদ's proposal was a dead duck because it lacked proper research, it lacked proper research and
প্ল্যানিং। ঠিক আছে, সাজিদের প্রপোজালটা প্রথম থেকেই অপ্রয়োজনীয় ছিল বা কোনো কাজের ছিল না, কারণ এটা প্রকৃত গবেষণা এবং প্রকৃত প্ল্যানিং ছাড়াই ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বুল ইন এ চায়না শপ। বুল ইন এ চায়না শপ কথাটার মানে হচ্ছে এমন একটা অবস্থা যখন প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু গোলমাল বা কিছু না কিছু একটা অসুবিধার সৃষ্টি হয়। সেই ধরনের মানুষ যারা মানে চলতে ফিরতেই কিছু না কিছু একটা ভেঙে ফেলে, এই ধরনের ক্ষেত্রে আমরা এই বুল ইন এ চায়না শপ এই ধরনের কথাটা ইউজ করব। দেখো, তিতাস ইজ লাইক এ বুল ইন এ চায়না শপ। হি ইজ অলওয়েজ knocking things over by mistake। ঠিক আছে, নেক্সট দেখো, হিমালয়ান ব্লান্ডার মানে একটা বিরাট ভুল কাজ করে ফেলেছে, সেক্ষেত্রে আমরা এই হিমালয়ান ব্লান্ডার কথাটা ইউজ করব। হুম, একটা ভুল বিশাল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই হিমালয়ান ব্লান্ডার কথাটা ইউজ করব। দেখো, উই মেড এ হিমালয়ান ব্লান্ডার বাই না ইন বিলিভিং দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। অর্থাৎ যে তদন্তকারী সংস্থা ছিল তাদের প্রতি বিশ্বাস করে আমরা একটা বিরাট বড় ভুল করেছি, এটাকেই হিমালয়ান ব্লান্ডার বলা হচ্ছে। উই মেড এ হিমালয়ান ব্লান্ডার ইন বিলিভিং দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। বার্ড অফ প্যাসেজ, ঠিক আছে, মানে এখানে সেখানে ঘুরে বেড়ানো, সেটাকে বলা হয়, সে সমস্ত লোকেদেরকে বলা হয় বার্ডস অফ প্যাসেজ। দেখো, অ্যাজ এ জার্নালিস্ট হি ওয়াজ এ বার্ড অফ প্যাসেজ কভারিং stories all over the world। ঠিক আছে, যেমন সাংবাদিক হিসেবে সে পুরো সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, সেক্ষেত্রে বার্ড অফ প্যাসেজ কথাটা ইউজ করা হয়। নেক্সট দেখো, আমরা দেখি নেক্সট যে ইডিয়মস আছে সেটা হচ্ছে অ্যাট স্নেল স্পেস, মানে খুব ধীর গতিতে, শামুকের গতি যেটাকে বলে। দেখো, দ্য কনস্ট্রাকশন প্রজেক্ট ওয়াজ মুভিং at a snail's pace। ঠিক আছে, কনস্ট্রাকশন প্রজেক্ট একদম শামুকের গতিতে চলছে, causing delays for everyone, সকলের জন্যই অসুবিধার সৃষ্টি করছে এই ধীর গতিতে চলা কনস্ট্রাকশন প্রজেক্ট। অল ক্লোজ কোয়ার্টার মানে হচ্ছে একদম খুব কাছ থেকে। দ্য সোলজার্স were fighting at close quarters in the trenches। ঠিক আছে, মানে গিরিপথে বা পাহাড়ের যে গিরিপথগুলো আছে সেইখানে সৈনিকরা খুব কাছ থেকে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করছে।
এ লেম এক্সকিউজ মানে একদম অপদার্থ একটা অজুহাত, ঠিক আছে। তাহলে দেখো হি অলওয়েজ হ্যাজ এ লেম এক্সকিউজ ফর বিইং লেট, ঠিক আছে। দেরি হওয়ার জন্য তার সবসময় একটা না একটা কিছু অজুহাত খাড়া করা থাকে, সেক্ষেত্রে এই লেম এক্সকিউজ কথাটা ইউজ করা হয়। অ্যান ওল্ড ফ্লেম কথাটার মানে হচ্ছে যে পুরনো পার্টনার, ঠিক আছে, ওল্ড পার্টনার, সেক্ষেত্রে এই ওল্ড ফ্লেম কথাটা ইউজ করা হয়। দেখো টিনা ওয়াজ সারপ্রাইজড টু সি হার ওল্ড ফ্লেম ইন দ্য পার্টি, মানে টিনা তার পুরনো বন্ধুকে দেখে একদম অবাক হয়ে গেল। নেক্সট দেখো আমরা চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, ঠিক অল্টারনেটিভ বেছে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রেও এগুলো 10 নাম্বার থাকে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমেও 10টা প্রশ্ন করলাম, দ্বিতীয় পার্টেও 10টা প্রশ্ন করলাম, অর্থাৎ 10টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। যদি আমরা 50টা প্র্যাকটিস সেট কমপ্লিট করি সেক্ষেত্রে 10 ইন্টু 50 অর্থাৎ 500টা কিন্তু ইডিয়ম আর ফ্রেজ তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো ফলো করতে থাকো, আশা করি অনেক উপকৃত হবে। চলো আমরা প্রথম সেন্টেন্সে চলে যাই। ইট ইজ ড্যাশ হু ইজ টু বি ব্লেমড ফর দ্য সরি স্টেট অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ যে বাজে ব্যাপারটা ঘটেছে সের জন্য তাকেই দোষী করা যায়, সেক্ষেত্রে আমরা তাকে করতে এই হিটা ইউজ করবো। ইট ইজ হি হু ইজ টু বি ব্লেমড ফর দ্য সরি স্টেট অফ অ্যাফেয়ার্স। নেক্সট দেখো উই ওয়ান্ডার ড্যাশ দ্য বয় হ্যাড টেকেন দ্য ওয়ালেট ফ্রম, যে আমরা অবাক হয়ে যাচ্ছি ছেলেটি ওয়ালেটটা কার কাছ থেকে নিল সেটার ব্যাপারে। তাহলে উই ওয়ান্ডার্ড হু দ্য বয় হ্যাড টেকেন দ্য ওয়ালেট ফ্রম, মানে কার কাছ থেকে ওয়ালেটটা নিয়েছে। দ্যার ইজ নট ড্যাশ কফি লেফট, এ কফি এটা তো একটা আনকাউন্টেবল নাউন, তাই সেক্ষেত্রে আমরা মাছ কথাটা ইউজ করব, কারণ সাম হবে না এক্ষেত্রে, মেনিও হবে না, মোরও হবে না। তাহলে দেয়ার ইজ নট মাচ কফি লেফট হয়ে গেল। নেক্সট দেখো আমরা চলে যাই। দ্য রেসিডেন্স অফ দ্য রিচ ম্যান ওয়াজ প্লেন টু দ্য পয়েন্ট অফ বিইং ড্যাশ উইথ নো লাক্সারিজ, অর্থাৎ যে ধনী মানুষটা আছে সেটা ধনী মানুষটার বাসস্থানে কোনো রকম কোনো বিলাসিতার চিহ্ন নেই, ঠিক আছে। এটা নো হবে, এইচ হয়ে গেছে, এটা নো এন। তাহলে অ্যাসকেটিক কথাটার মানে হচ্ছে সন্ন্যাসী টাইপের, মানে যার কোনো জগৎ সম্পর্কে মোহমায়া নেই, সে ধরনের ক্ষেত্রে অ্যাসকেটিক কথাটা ইউজ করা হয়। স্ট্রিনজেন্ট খুব দৃঢ়, স্ট্রিক্ট, সেক্ষেত্রে স্ট্রিনজেন্ট ইউজ করা হয়। এবং অস্টিয়ার কথাটার মানে হচ্ছে বিলাস ব্যাসন ছাড়া, আরাম ছাড়া, এ ধরনের ক্ষেত্রে অস্টিয়ার কথাটা ইউজ করা হয়, ঠিক আছে, যেটা এখানের ক্ষেত্রে পারফেক্টলি ফিট অস্টিয়ার। তারপরে দেখো উই হ্যাভ অনলি ড্যাশ মানি লেফট, মানি এটাও একটা আনকাউন্টেবল নাউন। সেক্ষেত্রে আমরা কি করব, ফিউ ইউজ করতে পারবো না আনকাউন্টেবলের ক্ষেত্রে, লেসও ইউজ করা যাবে না, পড়ে রইল লিটিল আর এ লিটিল। কিন্তু লিটিল কথাটা একটা নেগেটিভ মানে দেয়, ঠিক আছে, একটা নেগেটিভ মানে, অর্থাৎ না এর সমান, না এর সমান মানে একদমই নেই, এটা বোঝাতে লিটিল কথাটা ইউজ করা হয়। কিন্তু এ লিটিল মানে কিছুটা আছে, খুব কম আছে কিন্তু কিছুটা আছে, এ লিটিল। তাহলে আমরা এই লিটিল কথাটা ইউজ করব, যে উই হ্যাভ অনলি এ লিটিল মানি লেফট। ওকে, আমরা করে ফেললাম পুরো ইংলিশের প্র্যাকটিস সেট। আমাদের প্রথম প্র্যাকটিস সেট শেষ হলো। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করছি এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট হেল্প করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।